ঘড়িতে তখন রাত ১২টার ঘর পার হয়ে গেছে। অফিসের সমস্ত ঝামেলা মিটিয়ে বাসায় ফিরতে বড্ড দেরি হয়ে গেছে আদ্রর। কলিং বেল বাজতেই ভেতর থেকে দরজা খুলে দিল ভোর। আদ্র বুঝে ফেলল এই মেয়ে অসুস্থ শরীরেও দরজা সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ওর ফিরে আসার পথ চেয়ে। বিয়ের পর থেকেই এই মেয়ে এইসবই করে আসছে, তাই এখন আর অবাক হয় না। ভোর নিজে থেকেই উৎকণ্ঠ সহিত জিজ্ঞেস করলো, ফিট ফিরতে এত সময় লাগলো যে? সব ঠিক আছে? আদ্র জবাব না দিয়ে ভেতরে ঢুকলো। ভোর ওর হাত থেকে বিটকেসটা নিজের হাতে নিয়ে নিল। আদ্র পেছন পেছন রুমে ফিরল। তখন ঘুমানোর চেষ্টা করলেও ঘুম দু চোখে ধরা দেয়নি। যতক্ষণ না পাশ বালিশে মাথা রাখার মুখটা ঘরে না ফেরে ততক্ষণ পর্যন্ত ওর চোখে কখনো ঘুম ধরা দেয় না। বিটকেসটা রেখে ক্ষত পার জোড়া নিয়ে আসতে ধীরে রুমে বাইরে যেতে যেতে আদ্রকে খেতে আসতে বলে গেল। মুফতাহিনা উঠে এসে আদ্রর খাবার বেড়ে দেওয়ার জন্য। আবিদা ঘুমিয়ে পড়েছে ঘুমের মেডিসিন নিয়ে। আমিরুলের মৃত্যুর পর থেকে আবিদার ঘুমের কিছুটা কমে গেছে। এখন মেডিসিন না নিলে কিছুতেই ঘুমাতে পারে না উনি। ভোরকে ড্রয়িং রুমে খাবার সাজাতে দেখে বললেন, তুই এই পা নিয়ে আবার হাঁটাহাঁটি করছিস? ভোর মুখ কাচুমাচু করে জবাব দিল, বেশি চাপ দিচ্ছি না পায়ে ওপর। ছোট মা, তুমি অযথা টেনশন করো না, যাও গিয়ে ঘুমাও। মুতাহিনা জানেন এ মেয়েকে কিছু বলে লাভ নেই এখন, তাই ভোরকে রেখে উনি চলে গেলেন। আদ্র এসে খেতে বসলো চেয়ার টেনে। ওর পছন্দের তরকারিগুলো এগিয়ে রাখলো সামনের দিকে। আদ্র কথা না বলে চুপচাপ খেতে শুরু করলো। ভোর পাশের চেয়ারে বসে নিজে ওর নীরবতা ধারণা ধরে নিজের মতো বক বক করতে শুরু করে দিল কানের পাশে। সারাদিনে কি হলো না হলো, হাসপাতালে যেন পথে কি কি ঘটনা ঘটেছে সেই সব কিছু গল্প করলো। আদ্র দুই একটা কথা শুনলো, আবার বাকিগুলো এড়িয়ে গেল। এটা ভোরের অভ্যাস বলা চলে। বিয়ের পর থেকেই প্রতি রাতে না খেয়ে আদ্রর ফেরার জন্য অপেক্ষা করবে। তারপর আদ্র সকালে এক টেবিলে বসে খাবার খেয়ে শুরু করবে। ভোর সারাদিনের সমস্ত গল্প বলতে শুরু করবে এরপর। দুই একটা কানে নেয়, আবার বাকিগুলো শুনে না শোনার মতো বসে চুপচাপ খাবার খেয়ে উঠে যায় আদ্র। খাবার টেবিলে গুছিয়ে রুমে এসে দেখলো আদ্র সোফায় বসে টি টেবিলের উপর পা রেখে উঁচুতে ল্যাপটপ রেখে কাজ করছে আদ্র। রুমে এসে জিজ্ঞাসা করলো, কফি বানিয়ে দেব? না দরকার নেই, রং চা করবো। তুমি তো মাঝে মাঝে খাও। আদ্র বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, আমি চেয়েছি। ভোর মুখ নামিয়ে নিল। দুই দিকে মাথা নাড়িয়ে বোঝালো, আদ্র চায়নি রং চা ওর কাছে। ফের আদ্র নিজের কাছে ব্যস্ত হলো। বোর বিছানা বসে হাঁটুর সাথে থুতনি লাগিয়ে রেখেছে। মুখদৃষ্টিতে কাজের ব্যস্ত থাকার প্রিয় পুরুষটার সারা চোখ মুখে নজর বুলিয়ে নিচ্ছে। একসময় ওভাবে ঘুমে আচ্ছন্ন হয়ে এলো চোখ মুখ। সোজা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। এক সপ্তাহ পরের কথা। ভোর আজ অসুস্থ শরীর নিয়ে কলেজে এসেছে। সামনের মাসে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে। বিয়ের পর থেকেই মানসিক চাপের কারণে পড়াশোনার সঙ্গে তার বেশি কিছুটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। অনিয়মিত ক্লাস করার ফলে মাঝে মাঝেই বন্ধুদের কাছে থেকে নোট জোগাড় করতে হয়। সকালে আসার সময় গাড়িতে এসেছে, ড্রাইভার দিয়ে গেছে। ভোর আগেই ওনাকে জানিয়ে দিয়েছে দুপুরে আর নিতে আসতে হবে না। আজ অনেক অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হবে, ওরা সহজে ওকে ছাড়বে না, সেটা ভোর ভালো করেই জানে। তাই ফেরার সময় সে একাই সিএনজি নিয়ে নেবে। ভোরের সবচেয়ে কাছের বন্ধু কেবল মহিলা নামে মেয়েটা, যার সঙ্গে ভোর তার সব কথা শেয়ার করে। বাকিদের সাথে সম্পর্ক ভালো থাকলেও নিজের জীবনের সব ঘটনা সে কারো সঙ্গে ভাগ করে না। ক্লাস শেষ, ফুচকা স্টাইলে বসে আড্ডা দিয়ে সবাই চলে যাওয়ার পরও মাহিলা মাহিহা আর ভোর কিছুক্ষণ একসঙ্গে বসে রইল। মাহিহা জিজ্ঞেস করলো, ভাইয়া কি একটু চেঞ্জ হয়েছে? এখনও তোর আঙ্কেলের কাছেই ফিরতে যেতে বলে। খেয়াল করে দেখলাম তুই একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলি কেন? পায়ে কি হয়েছে? ভোর সেদিকে সব কথা খুলে বলল। মাহিহা
অহত দৃষ্টি ওর দিকে তাকিয়ে বলল, এবার রিজেক্ট পেয়েও কেন পড়ে আসিস ওই লোকটার বাড়িতে? আমি হলে কবেই চলে যেতাম। ভোর মাহিহার চোখের দিকে তাকিয়ে বলল, তুই খুব সহজেই বললি। আমার জায়গাতে তুই হলে ছেড়ে আসতে যেতিস? তুই তো ভালোবাসা কি বুঝিস না, তাই সহজেই চলে যেতে বলছিস। আমি আদ্রাকে ভালোবাসি মাহিহা। আমি কখনোই ওকে ছেড়ে চলে যেতে পারবো না। তুই কেন বুঝতে পারছিস না ভোর? আঙ্কেলকে তুই ছাড়া কেউ নেই। যেই দিন থেকে তুই আঙ্কেলকে ছেড়ে এসেছিস সেই দিন থেকেই উনি অনেকটাই ভেঙে পড়েছে। যার কাছে এসেছিস তার কাছে তো তুই ভালোই থাকিস না, তাহলে কেন আঙ্কেলকে শুধু শুধু কষ্ট দিবি? এখানে না থেকে আঙ্কেলের কাছে গিয়ে থাক। হুম, আমি এখানেই থাকবো সবটা সময়। আদ্র আমাকে যতটা দূরে রাখার চেষ্টা করবে আমি ঠিক ততটাই ওর কাছে চলে আসবো। আমাকে ভালো না বাসুক, অভ্যাসে রাখার চেষ্টা করুক যেন কখনো আমি না থাকলে আমার শূন্যতা ওকে পোড়ায়, জ্বালায়। আমাকে যেন ভীষণ বাজেভাবে মিস করে। মাহিহা চাপা স্বরে শ্বাস নিয়ে বলল, তোর কি মনে হয় আদ্রা ভাইয়া কখনো তোরে এভাবে মিস করবে? জানি না, তবে শুনেছি তো মানুষের অভ্যাসের দাস, ও নিশ্চয় তার ব্যতিক্রম নয়। সামান্য হলেও হয়তো মিস করবে। মাহিয়া আর কিছু বলল না। এই মেয়েটার আদ্রের এতটাই মুগ্ধ হয়ে আছে যে আশেপাশে বাস্তবতাকে মেনে নিতে চাইছে না। মুফতাহিনার সাথে হাতে হাত লাগিয়ে কাজে এগিয়ে দিচ্ছে ভোর। আদ্রর জন্য প্রতিবেলা খাবারের মেনুতে ওর পছন্দের কিছু একটা ডিশ রান্না করে রাখার চেষ্টা করে ভোর। রান্না করতে করতে আজ সারাদিন কলেজ করেনি, কি কি করেছে সেই সবে গল্প ওই মুত্তাহিনার সাথে শেয়ার করছিল ভোর। তার মাঝে আদিবা এলো কিচেনের রুমে জগের পানি ভরতে নিয়ে ভোরকে উদ্দেশ্য করে বলল, তুমি তোমার বাবার কাছে ফিরবে কবে? তুমি গেলেই আমার ছেলেটার ঝামেলা মুক্ত হয়। তুমি না বলো সব সময় যে আদ্রকে অনেক ভালোবাসো, তবে তোমার ভালোবাসার মানুষ ভালো থাকার জন্য তোমাকে এখানে রাখতে চায় না। তা কেন মেনে নিতে চাও না তুমি? কেন চলে যাও না আমার ছেলের জীবন থেকে বহুদূরে? আপনার ছেলেই আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। আমি নিশ্চয়ই এভাবে এভাবে আসিনি এখানে। তাছাড়া আমি কখনো এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এতে আপনাদের মা ছেলে যা করতে পারেন করুন। আমার ছেলেকে আমি আবার বিয়ে দেব। দিয়েই দিন। তুই আগে এখান থেকে চলে যা, তবে ভদ্র ভাষায় কথা বলবেন আমার সাথে। আমি কিন্তু ভদ্র ঘরের মেয়ে। এখানে আমাকে সম্মান দিয়ে মা বলে সম্বোধন করিও, কারণ আমি আমার স্বামীর দাত্রীর মা। তোর বাবা আমার স্বামীর খুনি, বাবার খুনি হলেও বা কি দোষ আমার? কারণ তুই ওনার মেয়ে, ওনার রক্ত। তোর বাবাও আমার স্বামীর বন্ধু ছিল, আর তারপর পিঠে ছুরি বসিয়ে দিয়েছে বিনা ভাবনায়। তুইও আমার ছেলের সাথে সেই কাজই করবি যা আমি কখনোই হতে দেব না। আমার ছেলের জীবনটাও অগোছালো হয়ে আছে। মা হিসেবে আমি আমার ছেলের জীবন নিজ হাতে গুছিয়ে দিতে যাব। এতে তোকে কিভাবে বিদায় করতে হবে তার সব রাস্তা আমার জানা আছে। চেষ্টা করে দেখতে পারেন। আমি কিছুই এখন এখান থেকে যাব না। ডিভোর্স দেওয়ার চেষ্টা তো ভুলে ছেলেকে দিতে করতে যাবেন না। তবে আমি নিজের সাথে যা খুশি করে ফেলবো এবং কারণ হিসেবে আপনাদের নামটাই লিখে রেখে যাব। কথাগুলো বলেই ভোর রুমে চলে গেল। আদিবা আর আদ্র যেন উঠে পড়ে লেগেছে ওকে এখান থেকে বিদায় করার জন্য। তখন শাশুড়ির সামনে বড় বড় কথা বলতে পারলেও বুকের ভেতর ভয় হানা দিতে শুরু করেছে। অনেক দিন ধরে আদ্র বিয়ের কথা তুলেছে সবার আড়ালে, অবাদলে। তবে কি সত্যি এবার আদ্রকে ওর বাবার কাছে পাঠিয়ে দেবে? না না, ভোর কিছুতেই যাবে না বাবার কাছে। আদ্রকে রেখে সে যাবে না। যদি যেতেই হয় তবে এই বাড়ি থেকে তার লাশ দাফন হয়ে যেতে হবে। তবুও সে এখান থেকে যাবে না। আর না আদ্র পাশে কাউকে আসতে দেবে। যে এই চেষ্টা করবে তাকেই খুন করে ফেলবে ভোর। তখনের থেকেই ভোরেই মনটা ভার হয়ে রইল কিছুটা। আদ্র ফিরল নিজের থেকেই, দরজা খুলে দিল প্রতিদিনের ন্যায় খাবারও নিজের হাতে এগিয়ে দিল খাবারের প্লেট অবধি। আদ্র চুপ থাকার খেয়াল করলো। প্রতিদিনের ন্যায় আজ ভোরে বক বক করছে না। নিশ্চয় বাসায় কিছু নেই একটা হয়েছে তার বেশ বুঝতে পারলো আদ্র। তবে আর বাড়িয়ে জিজ্ঞেস করলো না ভোরের মন খারাপের কারণ। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প চাপা বনে আলিশনে লুকোচুরি পর্ব 6 চলবে।